আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৬ শিশুসহ নিহত ২০। ইসরায়েলি বিমান ঘাঁটি ও গোলাবারুদের গুদাম তৈরি করছে যুক্তরাষ্ট্র। দীর্ঘমেয়াদে গাজা দখলের ইঙ্গিত দিচ্ছেন নেতানিয়াহু, জানিয়েছেন সাবেক ইসরায়েলি কূটনীতিক। রাশিয়াকে জড়িয়ে চীনকে হুমকি দিল ইউরোপীয় ইউনিয়ন। সিন্ধু পানি চুক্তি নিয়ে আবারও ভারত পাকিস্তান সংঘাতের আশঙ্কা। কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে নিহত ৩১, গ্রেফতার ৫৩২। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৬ শিশুসহ নিহত ২০। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বুধবার মধ্যরাতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৬ জনই শিশু। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাতে এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সংস্থার মুখপাত্র মাহমুদ বাশাল এএফপিকে জানান, খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে মধ্যরাতের পর ইসরায়েল প্রথম হামলা চালায়। এতে একই পরিবারে ১০ জন নিহত হয়। এর কিছুক্ষণ পরে গাজার উত্তরের আল সাতি শরণার্থী শিবিরেও হামলা হয়, যেখানে অন্তত ৩০ জন আহত হয়। এছাড়া এখনো অনেকে নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। এই হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা এএফপিকে জানায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গাজার গণমাধ্যমের উপর ইসরায়েলের নিয়ন্ত্রণের কারণে নিহতর প্রকৃত সংখ্যা বা হামলাস্থলের বিস্তারিত বিবরণ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি। এই হামলা এমন এক সময় হলো যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইসরায়েলে বিমান ঘাঁটি ও গোলাবারুদের গুদাম তৈরি করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি যুক্তরাষ্ট্রের সহায়তায় এক বিশাল সামরিক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, যে জন্য $১.৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে ওয়াশিংটন। হারেংস পত্রিকার প্রতিবেদনে ফাঁস হওয়া নতুন নথিতে দেখা গেছে এই প্রকল্পের অর্থায়ন হচ্ছে যুক্তরাষ্ট্রের বার্ষিক সামরিক সহায়তা প্যাকেজের আওতায়, যা ২০১৬ সালের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা শাসনামলে প্রবর্তিত হয়েছিল। এই প্যাকেজ অনুযায়ী ইসরায়েল প্রতি বছর $৩.৮ বিলিয়ন সামরিক সহায়তা পাচ্ছে, যার একটি বড় অংশ এখন খরচ হচ্ছে বিমান ঘাঁটির রানওয়ে, হেলিকপ্টার, হাঙ্গার, গোলা বারুদ মজুত করার স্থাপনা, কমান্ড সেন্টার এবং শায়েতেত ১৬ নামে পরিচিত ইসরায়েলি নেভি কমান্ডো ইউনিটের নতুন সদর দফতর নির্মাণে। নথি অনুযায়ী বর্তমানে ২০টিরও বেশি পৃথক প্রকল্প কার্যক্রমে রয়েছে কিংবা ভবিষ্যতে শুরু হতে যাচ্ছে। এর মধ্যে বর্তমানে যে কাজগুলো চলছে তার আর্থিক পরিমাণ $২৫০ মিলিয়ন বেশি। ভবিষ্যতের প্রকল্পগুলো মিলিয়ে এই পরিমাণ $১ বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘমেয়াদে গাজা দখলের ইঙ্গিত দিচ্ছেন নেতানিয়াহু, জানিয়েছেন সাবেক ইসরায়েলি কূটনীতিক। ইসরায়েলি প্রাক্তন রাষ্ট্রদূত ও তেল আবিবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাক্তন মহাপরিচালক এলন লিয়েলের বলেছেন, এটা স্পষ্ট ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘমেয়াদে গাজার উপর ইসরায়েলি নিয়ন্ত্রণের উপর জোর দিচ্ছেন। রাফা শহরের ধ্বংস সবশেষের উপর তথাকথিত মানবিক শহর নির্মাণে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজের বিতর্কিত প্রভাব সম্পর্কে এলন লিয়েলের মন্তব্য জানতে চাইলে আল জাজিরাকে তিনি এই কথা বলেন। প্রতিবেদন অনুসারে ইসরায়েলি সাবেক এই কূটনীতিক বলেন, এই মানবিক শহর হলো এমন একটি পরিবর্তন, এমন একটি ধারণা যা সেখানে ইসরায়েলের অবস্থানকে দীর্ঘায়িত করবে। এলন লিয়েলের ভাষ্য, তিনি নেতানিয়াহু পরশুদিন অর্থাৎ ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাতের দিন গাজা নিয়ে আলোচনা স্থগিত করছেন, কারণ তিনি গাজার ভবিষ্যতে কোনো ফিলিস্তিনি সম্পর্কিতা চান না। তিনি আরো বলেন, নিজের এই অবস্থানের জবাবে বিশ্ব কি বলছে তা নিয়ে মাথা ঘামায়নি নেতানিয়াহু। কোনো বিশ্ব নেই, কেবল ওয়াশিংটন আছে, কেবল ট্রাম্প আছে।
রাশিয়াকে জড়িয়ে চীনকে হুমকি দিল ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লেয়েন সতর্ক করে বলেছেন, ইউক্রেন সংঘাতের জন্য বেইজিং রাশিয়া নিন্দা না করলেও ইইউ এবং চীনের মধ্যে সম্পর্ক আরও খারাপ হতে পারে। মঙ্গলবার ৮ জুলাই স্ট্রাসবার্গে ইউরোপীয় পার্লামেন্টের এক অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে ভন ডের লেয়েন চীনকে রাশিয়ার যুদ্ধ অর্থনীতিকে কার্যত সক্ষম করার জন্য অভিযুক্ত করেন। তিনি বলেন, চীন কিভাবে পুতিনের যুদ্ধের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে তা ইইউ চীন সম্পর্কের ভবিষ্যতের জন্য একটি নির্ধারক বিষয় হবে। ভন ডের লেয়েন বেইজিংকে ইউক্রেনের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তে রাশিয়ার গুরুতর লঙ্ঘনের দ্ব্যর্থহীন নিন্দা করার আহ্বান জানিয়েছেন। একই ভাষণে তিনি চীনকে অন্যায্য বাণিজ্য অনুশীলনে জড়িত থাকার অভিযোগ করেন, যেমন প্রতিযোগীদের চিহ্নিত করার প্রচেষ্টায় সস্তা ভর্তুকিযুক্ত পণ্য দিয়ে বিশ্ববাজার প্লাবিত করা। সিন্ধু পানি চুক্তি নিয়ে আবারও ভারত পাকিস্তান সংঘাতের আশঙ্কা। 7 দশক আগে দক্ষিণ এশিয়ার খ্যাতিমান কথা সাহিত্যিক সাদাত হাসান মান্টো পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি গ্রামকে কেন্দ্র করে ছোট গল্প লিখেছিলেন। গল্পটি আবর্তিত হয়েছিল একটি গুজবকে ঘিরে ভারত পাকিস্তানের জন্য সেচ নির্ভর নদীগুলোর পানি বন্ধ করে দিবে। 1951 সালের ইয়াজিদ গল্পে এক চরিত্র বলে উঠে, কে নদী বন্ধ করতে পারে? এটা কোনো নালা নয়, নদী। 74 বছর পর সে আশঙ্কা বাস্তব পরিস্থিতিতে পরিণত হয়েছিল, যার প্রভাব পড়ছে বিশ্বের অন্যতম জনবহুল দুটি প্রতিবেশী দেশের উপর, যারা উভয়ে পারমাণবিক শক্তিধর। 2025 সালের এপ্রিলে ভারত শাসিত কাশ্মীরে এক হামলায় বন্দুকধারীরা 26 জন বেসামরিক নাগরিক হত্যা করে তাদের বেশিরভাগই পর্যটক ছিলেন। নয়াদিল্লি এই হামলার জন্য পাকিস্তান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর উপর দোষ চাপায়। কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে নিহত 31, গ্রেফতার 532। আফ্রিকার পূর্ব অঞ্চলীয় দেশ কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ দমন করতে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এই সহিংস অভিযানে নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে, আহত হয়েছেন অন্তত 107 জন। গ্রেফতার করা হয়েছে 532 জনকে। মানবাধিকার সংগঠন কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস KNCHRA তথ্য জানিয়েছে খবর আল জাজিরা। সংগঠনটি মঙ্গলবার 8 জুলাই এক বিবৃতিতে জানায়, সোমবার সাবা দিবস উপলক্ষে আয়োজিত বিক্ষোভ চলাকালে 2 জন নিখোঁজ হয়েছেন। এই দিনটি 1990 সালের 7 জুলাই এক দলীয় শাসনের বিরুদ্ধে কেনিয়াবাসীর গণ আন্দোলনের স্মরণে পালিত হয়। এবারও সেই দিবসকে কেন্দ্র করে দেশজুড়ে, বিশেষ করে রাজধানী নাইরোবি ও এলডোরেটে বিক্ষোভ শুরু হয়। প্রথম দিকে KNCHR জানিয়েছে 10 জন নিহত ও 29 জন আহত হয়েছেন, কিন্তু পরে হালনাগাদ প্রতিবেদনে নিহতর সংখ্যা 31 জনে পৌঁছায় এবং 532 জনকে গ্রেফতারের তথ্য জানায়। সংস্থাটি অভিযোগ করে পুলিশ বিক্ষোভ দমন করতে গ্যাং সদস্যদের সঙ্গে মিলে কাজ করেছে।